চলো শুরু করি। আচ্ছা, তাহলে 1 নম্বর থেকে স্টার্ট করলাম। দেখো 1 নম্বরটা পড়ি ফার্স্ট। বলছে এ সলিড পিকিউ হ্যাজ রক সল্ট স্ট্রাকচার। তোমরা রক সল্ট স্ট্রাকচার মানে কি স্ট্রাকচার, কোন স্ট্রাকচারকে বলে রক সল্ট স্ট্রাকচার? দেখবে NaCl এর স্ট্রাকচারকে আমরা বলতাম রক সল্ট স্ট্রাকচার। আর NaCl এর স্ট্রাকচারটা কেমন একবার লিখে দিই। NaCl এর স্ট্রাকচারে দেখবে Cl- এর অ্যারেঞ্জমেন্টের কথা বলা, হ্যাঁ হিমানি লিখলো FCC। তাহলে আমি একটা ইউনিট সেল বানাই, এই আমার ইউনিট সেল। এই ইউনিট সেলে Cl- কে FCC তে রাখো, লিখে ফেলি। FCC মানে প্রত্যেকটা কর্নারে একটা করে Cl আছে, আর প্রত্যেকটা ফেজের মাঝখানে একটা করে আছে, ফেজ সেন্টারে 1 2 3 4, একটা সামনে একটা পেছনে। Cl- এ FCC হওয়ার পর Na+ এর পজিশন দুভাবে বলা যেতে পারে। এক, বলা যেতে পারে এখানে যতগুলো অক্টাহেড্রাল ভয়েডস আছে, ওসিটি ভয়েডস যতগুলো আছে, সমস্ত ওসিটি ভয়েডসে Na+ আছে। যদিও ওসিটি ভয়েডস বললে সবাই বুঝতে পারে না যে কোনগুলো ভয়েড ওসিটি ভয়েডস। তার জন্য আরো সহজে বলি, যতগুলো এইচ মানে বোঝো বাহু, যতগুলো এইচ আছে তাদের মাঝখানে একটা করে সোডিয়াম আছে। সোডিয়াম বসাও তাহলে, এই সোডিয়াম, এই সোডিয়াম, দেন এখানে 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 যত রকমের এজ পাচ্ছ, প্রত্যেকটা এজ তার মাঝখানে আমরা একটা করে সোডিয়ামকে বসিয়ে দিলাম। আর একটা সোডিয়াম বডির ভেতরে বসে থাকে, আর একটা সোডিয়ামকে আমরা দিলাম বডির ভেতরে। ওকে, এই হলো NaCl এর স্ট্রাকচার। এটাই রক সল্ট স্ট্রাকচার। এখন NaCl এর স্ট্রাকচারে দেখো পি কিউবের কথা বলা আছে, ও স্ট্রাকচারটা এর মতো, যেখানে রেডিয়াস অফ কিউ মাইনাস এর রেডিয়াস বলা আছে 200 পিকোমিটার। দেন রেডিয়াস অফ পি প্লাস ইস, ও যদিও এই অঙ্কটা এই কনসেপ্টটা না জানলেও চলতো, স্ট্রাকচার না জানলেও চলতো, শুধু একটা জিনিস জানতে হবে তোমাদেরকে, যে NaCl এর স্ট্রাকচারের কেউ বলতে পারবে কোঅর্ডিনেশন নাম্বার কত হয়? সোডিয়াম এবং ক্লোরাইড ইন্ডিভিজুয়াল, এদের কোঅর্ডিনেশন নাম্বার কত কত হয়? কেউ একটু রেসপন্স করে দিও, হ্যাঁ কোঅর্ডিনেশন নাম্বার এদের কত কত আছে? কেউ পারলে একটু বলো। হ্যাঁ, আরাত্রিকা লিখেছে কোঅর্ডিনেশন নাম্বার 6। কোঅর্ডিনেশন নাম্বার যদি 6 হয়, আমরা এরকমের রেডিয়াস রেশিও রুল জানতাম। R+/R-, রেডিয়াস রেশিও রুলটা কিরকম ছিল জানো? কোঅর্ডিনেশন নাম্বার 6 এর জন্য ছিল 0.414 থেকে লিখতাম আমরা 0.732। তোমরা প্রথম ভ্যালুটা নিয়ে স্টার্ট করবে। তোমরা কি লিখবে? লিখবে R+/R-, এটা 0.414, আর অ্যানায়নের রেডিয়াস 200 লেখা আছে, তাহলে R+/200 এটা 0.414। এখান থেকে R+ ইকুয়ালস টু হাউ মাচ। এভাবেই তোমার উত্তরটা বেরোবে। এতে যা উত্তর আসবে সেটাই অপশনের সাথে মেলাবে, দেখবে কোনটা সঠিক। 1 নম্বরটা এইভাবেই করবো। দেখো তো 1 নম্বর বোঝা গেছে কিনা। 1 নম্বর কি বুঝতে পারলে? আচ্ছা, এত শব্দ কেন হচ্ছে? মিউট করি। সি আর ডি আসে অ্যান্সার। অ্যান্সার সি আর ডি কেন? যে কোনো একটা আসবে অ্যান্সার। 0.414 দিয়ে এটাকে গুণ করে দাও, 80 সামথিং কিছু একটা আসবে, অ্যান্সার সি আসা উচিত। তাহলে আমরা শুরুটা নিয়ে অ্যান্সার করব, লাস্টেটা নয়। অ্যান্সার সি। এই গেল তোমার 1 নম্বর। এরপরে তোমরা বলেছিলে আমাকে 2 নম্বর প্রবলেম। চলো 2 নম্বর করি। এ সলিড XY, এরও একই গল্প। সলিড XY হ্যাজ রক সল্ট স্ট্রাকচার। থার্ড নিয়ারেস্ট নেইবার্স অফ X+, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বুঝলে? স্টার্ট দাও। X+ এর থার্ড নিয়ারেস্ট নেইবার্স। নিয়ারেস্ট নেইবার্স খুঁজতে গেলে তোমাকে ওদের স্ট্রাকচার জানতে হবে। আমি স্ট্রাকচারটা একবার দেখিয়ে দিচ্ছি, আরেকবার ভুল করলাম। দেখি তো আন্ডু করে আসা যায় কিনা। 1 মিনিট দাঁড়াও, তাহলে আমাকে স্ট্রাকচারটা আঁকতে হবে না বারে বারে। এসছে, ঠিক। এবার দেখো, এই যে রক সল্ট স্ট্রাকচার করলাম, আমরা নিয়ারেস্ট নেইবার, সেকেন্ড নিয়ারেস্ট, থার্ড নিয়ারেস্ট, এটা বলতে কি বুঝি সেটা একবার দেখো। ধরা যাক
আমাকে এক্স প্লাসের তো এইটা সাপোজ রক সল্ট স্ট্রাকচারের ক্ষেত্রে এটা ক্যাটায়ন, তার মানে এটা এক্স প্লাস যদি এক্স ওয়াই ধরে নিই। ওর সব থেকে নিয়ারেস্ট কারা? ওর সব থেকে নিয়ারেস্ট হচ্ছে এরা, যারা যেমন এই যে আমি শেড দিলাম, ও কিন্তু ওর থেকে a/2 ডিস্টেন্সে আছে। ও হবে ওর সব থেকে নিয়ারেস্ট। তোমাদের সব থেকে নিয়ারেস্ট না, নিয়ারেস্টের পরে সেকেন্ড নিয়ারেস্ট, থার্ড নিয়ারেস্ট, থার্ড নিয়ারেস্টের সংখ্যা বের করতে বলছে। আচ্ছা বলো তো, যদি নিয়ারেস্ট বলতো তাহলে এটা তো নিয়ারেস্ট, এইরকম ক্লোরাইড ওর সাথে কটা থাকতো? মানে নিয়ারেস্ট বললে অ্যান্সার কত লিখতাম, সংখ্যা কত হতো? একটু রেসপন্স করে দিও, হ্যাঁ। না, 4 নয়, ভালো করে ভেবে দেখো, 4 নয়, হ্যাঁ 6 হতো। অ্যামেলিয়া প্রজ্ঞা দুজন বলেছে 6 হতো, বাগিশা বলেছে 6 হতো। কেন 6 হতো জানো? তোমরা যদি এই জিনিসটার দিকে তাকাও, ফেস সেন্টার, এর ক্লোজ কন্ট্যাক্টে কটা ফেস সেন্টার থাকবে? ফেস তো 6টা থাকে, তাই না? 1 2 3 4, চারটা চারদিকে, সামনে একটা পেছনে একটা। ফেস সেন্টারে যেহেতু 6টা থাকে, 6টাই a/2 ডিস্টেন্সে আছে এই মাঝখানে ক্যাটায়নটা থেকে, সেক্ষেত্রে নিয়ারেস্ট এর অ্যান্সার হতো 6। এবার বলো তো, সেকেন্ড নিয়ারেস্ট যদি বলতাম, কোনগুলো সেকেন্ড নিয়ারেস্ট হবে? কেউ অ্যান্সার করে দাও তো, সেকেন্ড নিয়ারেস্ট কোনগুলো হবে, দেখি কি অ্যান্সার পাই। গেস, সেকেন্ড নিয়ারেস্ট কোনগুলো, শুধু আইডেন্টিফাই করো কোনগুলো সেকেন্ড নিয়ারেস্ট। আমি একটা হিন্টস দিয়ে দিচ্ছি সেকেন্ড নিয়ারেস্ট কোনটা। বলো তো, আমি যদি এই পয়েন্ট, কর্নার্স না অ্যামেলিয়া, কর্নার্স নয়, না কর্নার নয় বাগিসা, এই যে তাকাও, এই সোডিয়াম আর এই সোডিয়াম, এই সোডিয়াম গুলো জানো কত ডিস্টেন্সে আছে? এরা আছে √2a ডিস্টেন্সে আছে। তাহলে এই সোডিয়ামের সাথে এই সোডিয়ামের যদি ডিস্টেন্স করি √2/2, তার মানে a/√2, এই ডিস্টেন্সটা সেকেন্ড নিয়ারেস্ট। তাহলে এর সংখ্যা কটা হবে? তোমরা প্রত্যেকটা সোডিয়ামকে কাউন্ট করবে, 1 2 3, এরা ওদের সেকেন্ড নিয়ারেস্ট। থার্ড নিয়ারেস্ট যেটা তোমরা মেনশন করেছো, সেটা হলো ওর থার্ড নিয়ারেস্ট। কারা? এই কর্নার গুলো হচ্ছে থার্ড নিয়ারেস্ট। কেন জানো? তুমি যদি এই কর্নার আর এই কর্নার এদেরকে লাইন দিয়ে জয়েন করো, বডি ডায়াগোনাল বলি এটাকে, এই বডি ডায়াগোনাল হলো √3 এ ডিস্টেন্সে থাকে, তার হাফ √3/a, √3/2a, এটা হলো থার্ড নিয়ারেস্ট ডিস্টেন্স। তো কর্নার্স খুঁজবো কটা আছে, 1 2, তোমরা জানো একটা কিউবের কর্নার্স থাকে 8টা, তাহলে 8টা কর্নার্স এর অ্যাটমরা ওদের থার্ড নিয়ারেস্ট। এখানে এটাই জানতে চেয়েছিল থার্ড নিয়ারেস্টে এক্স প্লাসের নেইবার্স কজন আছে, তাহলে 8টা হবে। এবং নেইবার্স কারা কারা? কর্নার্সে কিন্তু অ্যানায়নরা থাকে, তাহলে 8y- at corners, এটা উত্তর হওয়া উচিত। যদি সেকেন্ড নিয়ারেস্ট বলতো, এই যে বি নম্বর অপশন কারেক্ট হতো, 12টা এক্স প্লাস অ্যাট এজেস। যদি শুধু নিয়ারেস্ট বলতো, 6y- at phases, মানে এখানে কিন্তু এ বি সি তিনোটাই অপশন দেওয়া আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড এই রেসপেক্টে, ফার্স্ট নিয়ারেস্ট, সেকেন্ড নিয়ারেস্ট, থার্ড নিয়ারেস্ট। আমি প্রশ্নটা মুছবো, হ্যাঁ, তার আগে তোমরা কনফার্ম করো কনসেপ্টটা ক্লিয়ার হলো কিনা, বুঝলে কি দেখে দেখে? না বুঝলে বলবে আমাকে। ওকে, ফাইন। পরীক্ষা যদি এটা আসে, আমার ধারণা এবার তোমরা করতে পারবে, নিয়ারেস্ট সেকেন্ড নিয়ারেস্ট এইভাবে করতে পারবে। ওকে, আচ্ছা। নেক্সট তোমরা করতে বলেছো আমাকে, 3 নম্বরটা করছি। আচ্ছা, আহ, অনন্যা, আমি কিন্তু আজকে এর আগের দিনের ক্লাসটাই রিপিট করছি, তোমার মানে ক্লাস কি করতে হবে? এখন অনন্যা মানে কোন অনন্যা আমি জানি না, আলিপুরের অনন্যা না অন্য অনন্যা জয়েন করেছো যে? আচ্ছা, ওদের শুনতে পাচ্ছি না। আমি কিন্তু তোমাদের এটা কালকেই ক্লাস নিয়েছিলাম, ওটাই আজকে রিপিট করছি ওদের, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, চলো এবার 3 নম্বর করি। দেখো, 3-এ বলছে এ সলিড AB হ্যাজ রেডিয়াই অফ ক্যাটায়ন A প্লাস অ্যান্ড অ্যানায়ন B মাইনাস। আচ্ছা, ভ্যালুগুলো দেখো কি লেখা আছে। ক্যাটায়নের রেডিয়াসটা বলা আছে 80 পিকোমিটার, আর অ্যানায়নের রেডিয়াসটা 200 পিকোমিটার। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন টু নিয়ারেস্ট ক্যাটায়ন্স?
এর ভ্যালু দিয়ে দেয়া আছে, এর ভ্যালু দেয়া আছে 497.73। তাহলে দুটো ক্যাটায়নের মধ্যে আর প্লাস প্লাস আর প্লাস এই দুটো ক্যাটায়নের মধ্যে নিয়ারেস্ট ডিস্টেন্স কত এটা বের করতে বলছি। ওকে, এখন দেখো আমরা কি করে করব। নিয়ারেস্ট ডিস্টেন্স ততক্ষণ অবধি বের করা যাবে না যতক্ষণ না তুমি এই ল্যাটিসটার ইউনিট সেলটার স্ট্রাকচার জানো। ইউনিট সেলটা এফসিসি, বিসিসি, কি ধরনের ইউনিট সেল। শুধু আমরা এই ক্যাটায়ন এবং অ্যানায়নের রেডিয়াস জানি। কেউ বলো তো, দুটো রেডিয়াস থেকে আমরা কিভাবে গেস করতে পারি ইউনিট সেলটা কি টাইপের ইউনিট সেল হবে? কেউ বলতে পারবে ইউনিট সেলটা কি টাইপের হতে পারে? গেস। শুধুমাত্র অ্যানায়ন ক্যাটায়নের রেডিয়াস দেওয়া আছে। গুড, ঠিকঠাক পয়েন্ট আউট করেছো। আমরা রেডিয়াস রেশিও পয়েন্ট আউট করব। রেডিয়াস রেশিও বের করে ফেলো। আর প্লাস বাই আর মাইনাস যদি করি 80/200, ক্যালকুলেটর থাকলে করে আমাকে রিপোর্ট দাও 80/200 ভ্যালুটা কত আসে। 80/200, ওকে 0.4, ফাইন। লক্ষ্য করো ভ্যালুটা যেহেতু 0.4, এই ভ্যালু কিন্তু 0.414 থেকে 0.732 এর মাঝখানে পড়লো না, 0.414 এর চেয়ে কম পড়লো। এই রেঞ্জে থাকলে আমরা কোঅর্ডিনেশন নাম্বার 6 লিখতাম। যেহেতু ভ্যালুটা এর চেয়ে কমে পড়লো, 0.414 এর চেয়ে কম, এক্সাক্ট 0.4 এসছে, আমরা কোঅর্ডিনেশন নম্বর তাই বলবো 4। কথা বুঝতে পারলে? এখানে কোঅর্ডিনেশন নাম্বার যেই 4 বেরোলো, এখান থেকে কি বুঝতে পারবো জানো? এই স্ট্রাকচারটা অনেকটা জেডএনএস টাইপ স্ট্রাকচার। কেন জেডএনএস টাইপ স্ট্রাকচার বললাম তার আমি ব্যাখ্যা দিচ্ছি। ব্যাখ্যা দেওয়ার জন্য জেডএনএস এর স্ট্রাকচারটা ড্র করতে হবে। আমি ড্র করে তোমাদের বোঝাবো যে জেডএনএস এর স্ট্রাকচারটা কেন আমরা বললাম যে কোঅর্ডিনেশন নাম্বার 4। আচ্ছা, আপাতত এইটুকু বলো আমাকে, কোঅর্ডিনেশন নাম্বার 4 যে আমি ডিসাইড করলাম, কোন ভ্যালু দেখে ডিসাইড করলাম কোঅর্ডিনেশন নাম্বার 4? কেউ পারলে রেসপন্স করবে আমি কি বোঝালাম। আমি বললাম কোঅর্ডিনেশন নাম্বার যে 4 বললাম সেটা কি দেখে বুঝলাম সেটা বলো। হ্যাঁ, রেডিয়াস রেশিও দেখে বললাম যে কোঅর্ডিনেশন নাম্বার 4। ওকে, আচ্ছা এবার দেখো আমি এটা ডিলিট করি। যেই বললাম কোঅর্ডিনেশন নাম্বার 4, আমি বলে দিলাম স্ট্রাকচারটা অনেকটা জেডএনএস টাইপ স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা কেমন একবার দেখে নাও। স্ট্রাকচারটা বোঝার জন্য দাঁড়াও আমি একটা ক্লিয়ার পেজ নিই, না হলে হবে না। তোমার একটা কাজ করো, আমার সাথে সবাই জেডএনএস এর স্ট্রাকচারটা ড্র করো। দেখো কিভাবে স্ট্রাকচার ড্র করবো। দেখো প্রথমে একটা বড় কিউব আঁকো। কিউবটা পারলে একটু বড় করেই এঁকো, কারণ অনেক কাজ করতে হবে কিউবটাকে নিয়ে। একটা বড় কিউব ড্র করো। এই এই একটা যতটা পারবে বড় কিউব ড্র করো। এই হলো আমার একটা ইউনিট সেল। ওকে, এবার করো কি, এই ইউনিট সেলটাকে আমরা তিনটে দিক দিয়ে, তিনটে ফেজ দিয়ে দুটো ভাগে ভাগ করে দেবো, সমান দুটো ভাগে। আমি একটা অন্য রং নিয়ে ব্যাপারটা করি। হ্যাঁ, যত নীল নিলাম। দেখো এদিক দিয়ে কিউবটাকে সমান দুভাগে ভাগ করে দাও, মানে কেটে দিলাম এই বরাবর কিউবটাকে। কাটো, তোমরাও কাটো, কিউবটাকে কেটে দাও, এইভাবে কেটে দাও। এই এইভাবে কেটে দিলাম। আরেকটা দিক দিয়ে কাটা যায়, সেটা এই বরাবর কেটে দিলাম। তোমরা এই কাটাটা বুঝতে পারছো কিনা আমি জানি না, আমি পড়ানোর দিন যখন পড়িয়েছিলাম তখন বুঝিয়েছিলাম। আরেকটা এই সেন্টার আর নিচের সেন্টার লাইন দিয়ে জয়েন করো, আর এই সেন্টার আর এই সেন্টার লাইন দিয়ে জয়েন করলো। চলো এটুকু হয়ে গেলে ডান বলবে, তারপর আমি বোঝাবো। দেখো এটুকু হলো কিনা। হচ্ছে তোমাদের এটুকু? এবার শোনো, তোমরা লক্ষ্য করে দেখবে আমি বড় কিউবটাকে যখন ছোট ছোট এরকম ভাবে ভাগ করেছি, এই পুরো সিস্টেমটার মধ্যে ছোট ছোট কিউব ক্রিয়েট হয়েছে 8টা। 8টা কোথায় কোথায় আমি একটা দেখিয়ে দিচ্ছি, আমি আবার অন্য একটা রং নিয়ে বোঝাই ব্যাপারটা। ধরো এই রংটা দিলাম, 8টা ছোট কিউব কোথায়? এই যে সবুজ রং দিয়ে যেটা মার্ক করছি সেটা থেকে ভালো করে তাকাও। এই 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 আর এই, এই যে সবুজ রং দিলাম এটা একটা ছোট কিউব, ঠিক কিনা? ঠিক এইরকম ছোট কিউব কটা আছে? 1 2, এর পেছনে একটা আছে,
3 4 4 এর নিচে এই কিউবটা 5, এই কিউবটা 6, এর নিচে এখানে একটা কিউব আছে, এখানে একটা কিউব আছে। তোমরা বুঝতে পারলে যে এই বড় কিউবটাকে আমি ছোট ছোট 8টা কিউবে ভাগ করেছি। এইবার জেডএনএস এর স্ট্রাকচার দেখাই। S2 মাইনাস এর অ্যারেঞ্জমেন্ট থাকে এফসিসি তে। এফসিসি মানে S2 মাইনাস প্রত্যেকটা কর্নার্সে থাকবে। আমি কর্নার্সটা দিই, প্রত্যেকটা কর্নার্সে একটা করে সালফাইড আয়ন দাও। এই দেখো 1 2 3 4 5 6 7 8। আর কোথায় থাকে এফসিসি মানে ফেজের মাঝখানে, ফেজের মাঝখানে দিই 1 2 3 4। আর একটা থাকবে সামনের ফেজে, আর একটা থাকবে পেছনের ফেজে। এটা গেল S2 মাইনাস এর পজিশন। আর Zn থাকে যতগুলো ওর টিডি ভয়েডস আছে। তোমরা জানবে S2 মাইনাস এর এফসিসি অ্যারেঞ্জমেন্ট মানে S2 মাইনাস এর সংখ্যা 4টে, সিস্টেমটার মধ্যে সিস্টেমটার মধ্যে টিডি ভয়েড থাকবে 8টা। Zn2 প্লাস যতগুলো টিডি ভয়েডস আছে তার হাফ টিডি ভয়েডস অকুপাই করে আছে। এখন তোমাদের টিডি ভয়েডস ব্যাপারটা শেখাই। টিডি ভয়েডস মানে হচ্ছে এই যে ছোট কিউবটা দেখেছো, সবুজ কিউবটা, এই কিউবটা যেটা বডি সেন্টার, এইটা একটা টিডি ভয়েডস। এরকম 8টা ছোট কিউব আছে মানে সিস্টেমের মধ্যে 8খানা টিডি ভয়েডস আছে। Zn2 প্লাস 8খানার মধ্যে অল্টার করে করে 4টা টিডি ভয়েডস এ থাকবে, বাকি 4টা টিডি ভয়েডস এ থাকবে না। তাহলে Zn এর পজিশনটা লিখে রাখাই। Zn এর পজিশন কোথায়? এই টিডি ভয়েডস এর মাঝখানে একটা জিঙ্ক দিলাম, তাহলে আর 2 নম্বরে দেব না, দেব কোথায়? 3 নম্বরের মাঝখানে। যদিও এখানে বোঝানো শক্ত, 3 নম্বরের মাঝখানে দিলাম, 6 নম্বরে দেওয়া যাবে না, 5 নম্বরের মাঝখানে। 5 নম্বরে যেই দিলাম তার পাশে 7 নম্বর, 7 নম্বরে দেওয়া যাবে না, 8 নম্বরের ভেতরে। এই পজিশন গুলোই হচ্ছে টিডি ভয়েডস। জেডএনএস এর স্ট্রাকচার ঠিক এই রকমের স্ট্রাকচার। এবার তোমাকে বুঝতে হবে, আচ্ছা দেখো তো এটা তোমাদের ক্লিয়ার হচ্ছে কিনা। এবার তাহলে আমি আমাদের প্রবলেমটাতে যাব। আগে বলো এটা তোমাদের ক্লিয়ার কিনা। এই স্ট্রাকচারটা কি বুঝেছো? জেডএনএস এর স্ট্রাকচার ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু স্ট্রাকচারটা। আচ্ছা এখন দেখো প্রশ্নটা কি বলছে, তোমরা কিন্তু কেউ রেসপন্স করলে না। মানে অল্টারনেট করে Zn2 কণা যেহেতু 4টা ছিল তাই 8টা টেট্রাহেড্রাল ভয়েড হলো, তাই না? হ্যাঁ, এখানে যেহেতু এফসিসি S2 মাইনাস এর সংখ্যা যেহেতু 4টে, তাই এর ডবল হচ্ছে টিডি ভয়েডস। টিডি ভয়েডস 8টা আছে। বা তোমরা ছবি দেখেও বুঝতে পারবে, আমি বড় কিউবটাকে ছোট ছোট 8টা কিউবে ভাগ করেছি। প্রত্যেকটা ছোট কিউবের বডি সেন্টার হচ্ছে একটা করে টিডি ভয়েডস। আর 8টা টিডি ভয়েডসে তো আর জিঙ্ক থাকবে না, কারণ তুমি যদি জেডএনএস এর মলিকুলার ফর্মুলা দেখো, জিঙ্ক এবং সালফারের রেশিও কিন্তু 1:1। সালফার যেহেতু 4টা ছিল, জিঙ্ক 4টাই থাকবে। তার মানেটা কি, 8টা কিউবের মধ্যে অল্টার করে করে 4টাতে থাকবে জিঙ্ক, বাকি 4টা থাকবে ফাঁকা। অল্টার মানে প্রথমটাতে দিলাম, পরেরটা দিলাম না, তারপরেরটাতে দিলাম, তারপরেরটাতে দিলাম না, এরকম ভাবে অল্টার করে তুমি জিঙ্কে বসাবে। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা এবারে বিষয়টা বোঝো। এবার প্রশ্নটা কি চাইছে, বলছে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন টু নিয়ারেস্ট ক্যাটায়ন্স। তার মানে ক্যাটায়ন্স মানে তো এখানে জিঙ্ক, তাই না? পরপর দুটো জিঙ্কের মধ্যে ডিস্টেন্স বের করতে বলেছে। এবার তাকাও, এই যে একটা জিঙ্ক আর এই যে একটা জিঙ্ক, এই জিঙ্ক গুলোকে যদি তুমি একটা লাইন দিয়ে জয়েন করো, দেখবে, মনে করো আমরা যদি ওর একটা ফেজ ডায়াগোনাল দেখি। ফেজ ডায়াগোনাল মানে বোঝো তো? মনে করো আমি এই পয়েন্ট আর এই পয়েন্টকে যদি জুড়ে দিই, দেখবে প্রত্যেকটা ফেজ ডায়াগোনালের মধ্যে দুটো করেই জিঙ্ক পড়বে। এই দুটো জিঙ্ক একটা ফেজ ডায়াগোনালে পড়বে, এই দুটো জিঙ্ক আরেকটা ফেজ ডায়াগোনালে পড়বে। এখন একটা ফেজ ডায়াগোনালের ডিস্টেন্স কত তোমরা জানো? √2a হলো ফেজ ডায়াগোনালের ডিস্টেন্স। এদের দুজনের মধ্যে দূরত্ব দাঁড়াবে এর হাফ। অতএব অ্যান্সার হওয়া উচিত √2a/2। এটা অ্যান্সার হওয়া উচিত। দেখো বুঝতে পারলে কিনা? যেহেতু একটা ফেজ ডায়াগোনালে দুটো জিঙ্ক পড়বে আর টোটাল ফেজ ডায়াগোনালটা হচ্ছে √2a, তাদের হাফ হবে এদের মধ্যে ডিস্টেন্স, ওই জন্য আমরা অ্যান্সার দিলাম √2a/2। এবার আমি প্রবলেমটাতে ফিরি, এটা আমি ডিলিট করলাম না, প্রয়োজনে আরেকবার দেখানো যেতে পারে। হ্যাঁ বলো অ্যামেলিয়া, কি বলছো? স্যার দুটো জিঙ্ক কোথায়? 4টা জিঙ্ক তো। না, 4টা জিঙ্ক তো সবাই একটা লাইনে পড়ছে না, তুমি আরেকবার স্ট্রাকচারটা দেখো। জিঙ্ক আমার 4টা আছে ঠিক কথা, কিন্তু এই 4টাই কিন্তু এই লাইনের মধ্যে পড়বে না।
আমি যদি এই লাইনটা আর এই লাইনটা জয়েন করি তখন এই লাইনের মধ্যে এই দুটো জিঙ্ক পড়বে, কারণ ওরা যে অল্টার করে করে আছে, এখানে আছে তো পরেরটাতে নেই না, তারপরেরটাতে আছে তো তার সামনেরটাতে আছে, ওই জন্য এরা দুজন এক জায়গায় পড়বে, এরা দুজন এক জায়গায় পড়বে। বুঝতে পারলে ঘটনাটা? ওই জন্য অ্যান্সার দাঁড়াবে √2a/2, তার হাফ দাঁড়াবে অ্যান্সার। হয়েছে? আচ্ছা, আমি এবার নেক্সট কোশ্চেন পেপারে যাই। দেখো, আচ্ছা এরপরে তোমরা জানতে চেয়েছো 4, চলো 4 করে দিই এবার। দেখো 4 কি বলছে, এ crystalline solid PQ2 has fluoride type structure। তোমরা বলো তো FLUORIDE, ফ্লুরাইড কোন জিনিসটার মলিকুলার ফর্মুলা ফ্লুরাইড? কেউ জানো ফ্লুরাইড স্ট্রাকচার বললে কোন স্ট্রাকচারটা বোঝা যায়? আমি লিখে দিচ্ছি, ক্যালসিয়াম ফ্লুরাইড CaF2 এর স্ট্রাকচারটাকে বলে ফ্লুরাইড স্ট্রাকচার। লিখে নাও। আমি স্ট্রাকচারটা বুঝিয়ে দিচ্ছি স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি কেমন হয়। ফ্লুরাইড স্ট্রাকচারে ক্যালসিয়াম এবং ফ্লুরিনের রেশিও দেখো 1:2। তার মানে ক্যালসিয়াম যতগুলো থাকবে ফ্লুরিন থাকবে তার ডবল। দেখা গেছে কি এই স্ট্রাকচার গুলোতে ক্যালসিয়াম 2+ ওরা FCC স্ট্রাকচারে থাকে, আর সিস্টেমটার মধ্যে যতগুলো টিডিভয়েডস আছে, যেমন FCC হলে আমি একটু আগেই বললাম FCC থাকলে ক্যালসিয়ামের সংখ্যা হবে 4টা, তাহলে অটোমেটিক্যালি সিস্টেমে টিডিভয়েডস থাকবে 8টা, আর ফ্লুরাইড 8টা টিডিভয়েডসই অকুপাই করে থাকবে। তাহলে ওর স্ট্রাকচার যদি বানাতে বলি, বলতো কেমন বানাবে স্ট্রাকচারটা? তোমরা ইউনিট সেল ড্র করবে, ড্র করে প্রত্যেকটা কর্নারে ক্যালসিয়ামকে FCC তে ফেলতে বলেছি, প্রত্যেকটা কর্নারে ক্যালসিয়াম ফেলবে আর ফেজের মাঝখানে ক্যালসিয়াম ফেলবে। কেউ বলতে পারবে F- কে কোথায় রাখা উচিত এবার এই স্ট্রাকচারটার ক্ষেত্রে? রিপ্লাই করো। F- কোথায় থাকা উচিত? আমি কিন্তু এখানে পয়েন্ট আউট করেই দিয়েছি যে অল দ্য টিডিভয়েডস অকুপাইড বাই F-, সো F- কোথায় থাকবে? চলো অ্যান্সার করো, F- কোথায় থাকবে? আমি যদি আগের স্ট্রাকচারটাতে যাই, দেখো আগের স্ট্রাকচারটাতে না, আরাত্রিকা ফেস সেন্টার নয়, আগের স্ট্রাকচারটাতে আমি ছোট ছোট যে কিউব বানিয়েছিলাম সেই কিউবগুলোর মাঝখানে বলেছিলাম টিডি ভয়েডস। হ্যাঁ ঠিক প্রজ্ঞা, ঠিক অ্যান্সার, কিউবের মধ্যে প্রত্যেকটা ছোট কিউবের বডি সেন্টারে। তার মানে এখানে যেমন অল্টার করে করে একটাতে ছিল আর একটাতে ছিল না, এবার কিন্তু তা নয়, এবার প্রত্যেকটা কিউবেরই বডির মাঝখানে একটা করে F- থাকবে, কারণ 8টা থাকতে হবে তো, তাই 8টা টিডি ভয়েডস 8টাই অকুপাই করবে F-। বুঝেছো কথাটা আমার? 8টাই কেন অকুপাই করলো F- দিয়ে? এবার অ্যান্সারটা আসি। দেন হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন টু Q- ions if A is the edge length? এবার আমায় বলো তো, তাহলে Q- পরপর দুটো Q- এর মধ্যে ডিস্টেন্স কি হওয়া উচিত? দেখি তো কি উত্তর পাই তোমাদের কাছ থেকে। চলো অ্যান্সার করো, ট্রাই করো, একটু আইডিয়া নিশ্চয়ই হয়েছে, ট্রাই করো। আমি 1 মিনিট সময় দেবো, 1 মিনিট ওয়েট করছি। কেউ? আমাকে আবার আগের স্ট্রাকচারে ফিরতে হবে। দেখো কেউ বলবে, কিছু উত্তর দেবে? অ্যামিলিয়া বলছে সি। সি মানে অ্যামিলিয়া কটা দুজনের মাঝখানে ডিস্টেন্স কত হবে অ্যামিলিয়া? স্যার √3a/2। √3a/2। কেন বললে √3a/2? কি করে বুঝলে √3a/2? গেস করো √3a/2 কেন? আমি হেল্প করি, দেখো এবারে স্ট্রাকচারটা যেটা দাঁড়িয়েছিল, এখানে যেমন ছিল প্যারালাল, এর নিচেও ছিল, এই কিউবের মাঝখানেও ছিল, তো সমস্ত জায়গায় ছিল। এবার তাকাও, আমি এই সেন্টারটা আমি যদি এই লাইনটাকে কন্টিনিউ করি, বড় করি, মনে করো এই দুটোকে যদি লাইন জয়েন করে বাড়াই, বলতো এই ডিস্টেন্সটা ওর অ্যাকচুয়ালি কোন ডিস্টেন্স? এই যে ফেস, মনে করো সামনের যে ফেস আর পেছনের যে ফেস, এই ফেস দুটোকে একটা লাইন দিয়ে জয়েন করলাম, দুটো ফেজের মধ্যে দূরত্ব হবে ওর এজ লেন্থ A। তার মানে লক্ষ্য করো, এবার একটা ফেজের মধ্যেও কিন্তু দুটো অ্যাটম পড়ে গেল, তাহলে এই দুটো অ্যাটমের মধ্যে আমি এই অ্যাটমটাকে আইডেন্টিফাই করছি,
এই দুটো অ্যাটমের মধ্যে ডিস্টেন্স হবে a/2। বুঝতে পারলে কেন a/2 হলো ডিস্টেন্স? কারণ এই দুটো অ্যাটমকে লাইন দিয়ে যদি জয়েন করে দাও তাহলে এটা ফেস টু ফেস কন্ট্যাক্টে থাকবে। ফেস টু ফেস এর মধ্যে ডিস্টেন্স তো এজ লেন্থ, তাই এদের দুজনের মধ্যে দূরত্ব হবে a/2। আবার আমরা যদি আগের মতো ওকে আর ওকে কানেক্ট করি তাহলে এদের ডিস্টেন্সটা হলো √3a, এদের মধ্যে দূরত্ব √2a, এদের মধ্যে ডিস্টেন্স হবে √2a/2। আবার আমি যদি বডি ডায়াগোনালকে কানেক্ট করি, মনে করো এই বডি ডায়াগোনাল আর এই বডি ডায়াগোনাল, এই বডি ডায়াগোনালকে কানেক্ট করি, এখানেও তুমি দেখবে এ পড়ে যাবে, অ্যাটম পড়ে যাবে দুটো। এবার বডি ডায়াগোনালের ডিস্টেন্স তো √3a, তখন তাদের মধ্যে ডিস্টেন্স হবে √3a/2। তার মানে প্রবলেম কি, যখন সমস্ত টিরিফয়েডস অ্যাটম দিয়ে অকুপাইড থাকে তখন তাদের মধ্যে যে কোনো ডিস্টেন্সের প্রবাবিলিটি থাকে। এই দুটোর মধ্যে ডিস্টেন্স দেখলাম a/2, এর সাথে ওর সাথে ডিস্টেন্স দেখলাম √2a/2, এর সাথে এর ডিস্টেন্স দেখলাম √3a/2। তো আমার হিসেবে অ্যান্সার হওয়া উচিত, তুমি অপশনে যাও, অপশনে গেলেই এবার ক্লিয়ার হবে। তুমি দেখবে অপশনে না সমস্ত অপশনই দেয়া আছে, a/2 ও দেয়া আছে, √3a/2 ও দেয়া আছে, √2a/2, √3a/2 ও দেয়া আছে। তাই এখানে অ্যান্সার অল অফ দিস হওয়া উচিত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু 4 নম্বর। বুঝতে পারলে অ্যান্সার কেন আমি অল অফ দিস দিলাম? এটা আমি একটু ওয়েট করি, তোমরা আমাকে এটা ফিডব্যাক দাও। 4 নম্বরটা বোঝা গেল কি না? বুঝলে আরেকবার বলা যাবে? চলো, হিমানি বলছে বুঝেছো। ওকে, ঠান্ডা মাথায় ভাববে, এই স্ট্রাকচারটাকে ড্র করবে, একবার ড্র করে দেখবে যে বোঝা যাচ্ছে কিনা। আচ্ছা, 4 গেল, 4 পরে চলে যাব 6। আরাত্রিকা, বডি ডায়াগোনালটা কি হয়, তুমি যখন একটা কিউবের বডি ডায়াগোনালকে জয়েন করবে, দেখো বডি ডায়াগোনাল জয়েন করি, এই বডি আর এই বডি, বডি ডায়াগোনাল যে √3a হয় সেটা নিয়ে তো কোনো ডাউট নেই, বডি ডায়াগোনাল √3a হয়। বডি ডায়াগোনালের মধ্যে কোন দুটো পড়বে? এইদিকে ফ্রন্টের যে কিউবটা, ছোট কিউবটা, তার বডির ভেতরে একজন আছে, আবার এইদিকে লাস্টের যে কিউবটা তার বডির ভেতরে একজন আছে। তো ওরা দুজন তো বডি ডায়াগোনালের মধ্যে পড়লো, ওদের দুজনের মধ্যে দূরত্ব হবে তাই √3a/2। যেহেতু সবই আছে। আচ্ছা, বাগিসা বলছো ডিসকানেক্ট হয়ে গেছিল। বাগিসা আমি আরেকবার বলে দিচ্ছি, যখন আমরা ফ্লুরাইড স্ট্রাকচার ড্র করব, CaF2 ড্র করব, তখন দেখব যে ফ্লুরাইড গুলো প্রত্যেকটা ছোট ছোট কিউবের বডির ভেতরে আছে। কোথায় কোথায় আছে? এখানেও আছে, এখানেও আছে, এখানে আছে, এর সামনে, মানে সমস্ত 8টা F- বডির ভেতরে আছে। এখন আমি যদি বডি ডায়াগোনাল ড্র করি, আমি দেখব বডি ডায়াগোনালের মধ্যেও দুটো ফ্লুরাইড আছে। এবার দুটো ফ্লুরাইডের মধ্যে তাহলে দূরত্ব কত হবে? বডি ডায়াগোনালের যা ডিস্টেন্স তার হাফ হবে। বডি ডায়াগোনালের ডিস্টেন্স হয় √3a, তার হাফ √3a/2। এবার তুমি যদি ফেস ডায়াগোনাল ড্র করো, ফেস ডায়াগোনাল মানেটা কি? এই এজ এর মাঝখান থেকে এর লাইনটা জয়েন করে দাও। এখানেও তুমি দেখবে এই কিউবের মাঝখানে যে আছে সে আর এ, এখানেও দেখবে দুখানা F- আছে, তখন তাদের মধ্যে ডিস্টেন্স হবে √2a/2। আবার যদি আমি ডিরেক্ট ফেস টু ফেস, ডায়াগোনাল না, ডিরেক্ট ফেস টু ফেস জয়েন করি, মনে করো এই দুটোকে জয়েন করি, এই ডিস্টেন্সটা হবে a, এখানেও দুজন আছে, তাদের মধ্যে ডিস্টেন্স হবে a/2। তার মানে এই ক্ষেত্রে সব রকমের প্রবাবিলিটি আছে, a/2 হতে পারে, √3a/2 হতে পারে, বা √2a/2, এটা উত্তর হতে পারে। ওই জন্য আমরা উত্তর এখানে অল অফ দিস দেব। ওকে, আচ্ছা আমি এবার চলে যাব 6 নম্বরে। দেখো 6 নম্বরটা কি বলছে, হোয়াট ইজ দ্য interplanar distance in the packing of a metal if x-ray। আচ্ছা বলো তো, এরকম এক্স-রে কোথাও পড়েছে, রিফ্লেক্ট হয়েছে, এরকম প্রবলেম দেখলে এটা আমরা কোন ফর্মুলা দিয়ে করতাম? এটা একটা বিশেষ ইকুয়েশন ইউজ করে এই প্রবলেমগুলো সলভ করতাম। সেই ইকুয়েশনটার নাম আমাকে বলতে হবে। কেউ বলতে পারবে ইকুয়েশনটার নাম? ব্র্যাগস ইকুয়েশন। ইকুয়েশনটার নাম ব্র্যাগস ইকুয়েশন। ব্র্যাগস ইকুয়েশনের ফর্মুলা ছিল n lambda equals to 2d sin theta। ওকে, এবার এখানে কি কি বলা আছে দেখো, ওয়েভলেন্থ বলা আছে, আর একটা জিনিস দেয়া আছে সেকেন্ড অর্ডার রিফ্লেকশন বলা মানে n এর ভ্যালুটা আমরা 2 বলে দিয়েছি, তাহলে 2 বলা আছে, ল্যামডা 60 পিকোমিটার দেয়া আছে, পিকোমিটারে রাখলে অসুবিধা নেই, অ্যান্সার পিকোমিটারই আছে, থাক, ইকুয়ালস টু
ডি বের করতে বলেছে, 2d থাকলো সাইন থিটা, থিটার ভ্যালুও দেয়া আছে। এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা কি দেখো, এখানে লাইনটা বলেছে যে লাইট যখন পড়েছে সেই লাইটটা স্ক্যাটার্ড হয়েছে অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 16 ডিগ্রি, 16 ডিগ্রিতে স্ক্যাটার্ড হয়েছে, অথচ সাইন 8 ডিগ্রির ভ্যালু দেয়া আছে। প্রবলেমটা এখানেই। আমরা থিটা কোনটাকে জানতাম জানো? দেখিয়ে দিচ্ছি। ধরো এই দুটো প্লেন, এখান থেকে একটা লাইট এসে পড়লো, লাইটটা রিফ্লেক্ট করলো, পারপেন্ডিকুলার ড্র করো, এই অ্যাঙ্গেলটা থিটা হচ্ছে। ওরা যেহেতু বলেছে স্ক্যাটার্ড বাই 16 ডিগ্রি, এর মানেটা হচ্ছে এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেলকে যোগ করে ওরা বলেছে 16 ডিগ্রি। তাহলে গ্লেন্সিং অ্যাঙ্গেল কিন্তু আমরা 16 ডিগ্রি ধরবো না, এটাকে ধরবো তার হাফ, 8 ডিগ্রি। ওই কারণেই সাইন 8 ডিগ্রি ভ্যালুটা দেয়া আছে। তাহলে তুমি 16 ডিগ্রিকে হাফ করেই বসাবে, আর সাইন 8 ডিগ্রির যা ভ্যালু দেয়া আছে এটা ডিরেক্ট পুট করব, এখান থেকে ডি বেরিয়ে যাবে। এই হচ্ছে প্রবলেমটা। যাদের প্রবলেমটা আটকেছে তারা এই কারণে আটকেছে, আমার মনে হয় তোমরা 16 ডিগ্রি ইউজ করতে গেছো, এখানে কিন্তু বলেনি যে 16 ডিগ্রিতে পড়েছে, স্ক্যাটার্ড বাই 16 ডিগ্রি, মানে এটা প্লাস এটা, এই দুটো মিলে অ্যাকচুয়ালি 16 ডিগ্রি। ওই জন্য থিটা আমরা 8 ডিগ্রি করে অঙ্কটা করবো, অঙ্কটা হয়ে যাবে। বুঝতে পারলে অঙ্কটা? দেখো তো 6 নম্বরটা হবে কিনা এবার। ওকে, আচ্ছা এরপরে আমাকে তোমরা বলেছিলে 15, 16 আর 20, মাঝখানে অসুবিধা নেই। আচ্ছা প্রজ্ঞা বলছি ইকুয়েশনটার নাম কি? ইকুয়েশনটার নাম হচ্ছে ব্র্যাগস ইকুয়েশন। নামটা আমি আরেকবার বলছি, BRAGGS, লেখো ব্র্যাগস ইকুয়েশন। ফর্মুলাটা লিখিয়ে দিয়েছি, n lambda equals to 2d sin theta। যেখানেই এরকম লাইট পড়লো, রিফ্লেক্ট হলো, ডিস্টেন্স বের করো প্লেনের মধ্যে, এই জাতীয় প্রবলেম এলেই ব্র্যাগস ইকুয়েশন ইউজ করবে, n lambda equals to 2d sin theta ইউজ করে আমরা করবো। বা এরপরেও যদি আগে পড়া না থাকে, আমি অ্যাকচুয়ালি এদেরকে এগুলো পড়িয়েছিলাম আগেই, তাই আমি এবারে আর এত ডিটেলসে বললাম না। যদি তোমাদের কারো মনে হয় না আমি এটা পড়িনি, তাহলে রেফারেন্স বইতে অনেক আছে, তোমাদের বইতে না থাকলে নেটে সার্চ করবে হোয়াট ইজ ব্র্যাগস ইকুয়েশন, দেখবে এই ফর্মুলাটা দেখাবে, ওখানে এলাবোরেট করাও থাকবে। ওকে, আচ্ছা নেক্সট যাই, আমি একবারে যাব এবার 15। চলো 15 এ যাই। দেখো 15 কি বলছে, ইম্পর্টেন্ট প্রশ্ন 15। Density and edge length of a CCP crystal respectively D দেয়া আছে 5 গ্রাম পার সিসি, 5 গ্রাম পার সিসি ডি দেয়া। আর এজ লেন্থ বলা আছে, এজ লেন্থ মানে আমি এ ধরে নিলাম, এ বলা আছে 200 পিকোমিটার। ল্যাটিসটা সিসিপি, ল্যাটিসটা সিসিপি বলা আছে। বের করতে বলেছে নাম্বার অফ ইউনিট সেলস ইন 8 গ্রাম। তাকাও, 8 গ্রামের মধ্যে ওর ইউনিট সেল কত সেটা বের করতে বলছে। অঙ্কটা আমরা অনেকভাবে করতে পারি, আমার যেটা মনে হয় বেস্ট টেকনিক, ছাত্রদের সমস্যা কম, সেটা হলো ডেনসিটি যা ফর্মুলা তোমরা জানো, ফার্স্ট ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে। সবাই জানে ডেনসিটি ফর্মুলা কি, দেখো এরকম শিখেছো কিনা, D equals to Z into M by A cube into Avogadro number, এটা ডেনসিটি ফর্মুলা। দেখো এই ফর্মুলাটা জানো না জানো না, মানে মনে আছে কিনা, জানো তো বটেই, মনে আছে কিনা ফর্মুলাটা, হচ্ছে সবার এটা? এবার দেখো, যেহেতু সিসিপি বলা আছে, কেউ বলতে পারবে সিসিপির জন্য Z equals to কত ব্যবহার করি আমরা সিসিপির জন্য? কেউ বলবে সিসিপির জন্য Z কত ব্যবহার করি? 4। আমি ইকুয়েশনে Z পুট করলাম 4, আর ডিটা যা আছে বসালাম। এমটা আমি একটু পরে লিখতে চাইছি, এমটা পরে লিখতে চাইছি, বাই এ কিউব, এটা কায়দা করে লিখবো। 200 পিকোমিটার ছিল, পিকোমিটার রাখা যাবে না, এখানে বাকি ভ্যালুটা দেয়া আছে হচ্ছে গ্রাম পার সিসি, তো পিকোমিটারকে আমরা সেন্টিমিটারে পুট করব। কেউ বলতে পারবে পিকোমিটার টু সেন্টিমিটার কনভার্সন কি হবে? 1 পিকোমিটার ইকুয়ালস 10 to the power -10। -10। আচ্ছা, -10 মিটার নাকি -10 সেন্টিমিটার? -10 সেন্টিমিটার। গুড, তাহলে আমরা এটাকে বসিয়ে দিলাম 200 ইন্টু 10 to the power -10, তার কিউব করে দিলাম। ওকে, এবার এই দুটো জায়গা ভালো করে বোঝো, এম আর n0। বিষয়টা কি, এম যদি আমরা মলিকিউলার ওয়েট বসাই, তাহলে n0টা অ্যাভোগাড্রো সংখ্যা বসাবো। আর এখানে দেয়া আছে 8 গ্রামের মধ্যে কতগুলো ইউনিট সেল আছে,
যদি তোমরা এম এর জায়গায় 8 পুট করো তাহলে এনটা কিন্তু আর অ্যাভোগাড্রো নয়, এনটা যেটা বেরোবে 8 গ্রামে ওর অ্যাটম সংখ্যা বেরোবে। এই আমার কথাটা বুঝতে পারলে কি বললাম? আমি এমটাকে আমরা পড়ানোর সময় বলেছিলাম এম হলো মলিকিউলার ওয়েট, এম যখন মলিকিউলার ওয়েট এন তখন অ্যাভোগাড্রো নাম্বার। আর আমি যদি এখানে এমটাকে 8 পুট করি তাহলে N0 যেটা বেরোবে সেটা অ্যাভোগাড্রো সংখ্যা বেরোবে না, এটা বেরোবে 8 গ্রামে কতগুলো অ্যাটমস আছে ওর। তোমরা এই কাজটাই করবে, এম এর জায়গায় 8 পুট করো, N0টাকে বের করো, তখন এটাকে N0 লেখা যাবে না, শুধু এন লেখো, এটা কিন্তু অ্যাভোগাড্রো নয়। ধরা যাক এই ইকুয়েশনটা সলভ করে এন এর কিছু একটা ভ্যালু বেরোলো, আমি ধরলাম এন এর ভ্যালু বেরোলো 10 × 10⁻50, সাপোজ 50 বেশি হয়ে যাবে 25। এটা যেটা বেরোলো সেটা হলো 8 গ্রামের মধ্যে ওই মেটালটার কতগুলো অ্যাটম আছে। এখন ওরা কিন্তু অ্যাটম চাইনি, ওরা চেয়েছে কি ইউনিট সেল। তখন কি করব আমরা, আমরা এই টেকনিক ব্যবহার করব, যেহেতু সিসিপি, সিসিপি মানে একটা ইউনিট সেলে অ্যাটম আছে 4টা, উল্টো করে বলি যতগুলো অ্যাটম ইউনিট সেল হবে তার 1/4, তার মানে এটা যেটা অ্যান্সার বেরোবে এন এর সংখ্যা যেটা বেরোবে তাকে তুমি ফাইনালি 4 দিয়ে ডিভাইড করবে, তবে ইউনিট সেলের সংখ্যা বেরোবে। এই হচ্ছে উপায়। অঙ্কটা বুঝতে পারলে কিনা বলো? কি করবে বুঝতে পারলে? আমরা এম এর জায়গায় প্রবলেম একটাতেই ছিল, অপশন এ হবে, হ্যাঁ ঠিক আছে হবে অপশন এ। প্রবলেম এক জায়গাতেই ছিল, এম কে আমরা 8 পুট করলাম, এন এর ভ্যালুটা বের করলাম, এর নাম্বার অফ অ্যাটমস বেরোলো, তাকে 4 দিয়ে ডিভাইড করব, আলটিমেটলি পেয়ে যাবো যে ওর কতগুলো ইউনিট সেল আছে, ব্যাস এটাই অঙ্ক। মুছে দিলাম। এটা তোমার গেল 15। তারপরে তোমরা 16 করতে চেয়েছো, 16 এ আসি। হ্যাঁ হিমানি আরেক প্রসেস, হ্যাঁ এটা অনেক প্রসেসই হবে, তুমি অন্য যে কোনো প্রসেসে করতে পারো, কোনো প্রবলেম নেই তাতে। আচ্ছা 16 কে স্টার্ট দিলাম, দেখো 16 কিভাবে হবে, 16 খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ দেখো 16 কি বলছে, ক্যালকুলেট দ্য রেশিও অফ এজ লেন্থস অফ প্যাকিং অফ KCl টু দ্যাট অফ NaCl ইফ অনেক কিছু দেয়া আছে। দেখাই কিভাবে হবে অঙ্কটা। কি কি গিভেন, গিভেন হলো RNA+ বাই RCl-, এর ভ্যালু দেয়া আছে হচ্ছে 0.5। আচ্ছা আর কি দেয়া, আমি ডানে লিখবো বাকিটা, RNA+ বাই RK+, এর ভ্যালু 0.7। চেয়েছে কি যে এইজ লেন্থ, KCl এর এইজ লেন্থ আর NaCl এর এইজ লেন্থ তাদের রেশিও চেয়েছে। তাহলে তুমি লিখবে এজ লেন্থ অফ KCl বাই এজ লেন্থ অফ NaCl এর রেশিওটা কত, এটা জানতে চেয়েছে। ওকে, এখন দেখো কি করব আমরা। তোমাদের জানা আছে আমরা শুরুতে যে প্রবলেমটা করেছিলাম সেখানে রক সল্ট স্ট্রাকচারটা দেখিয়ে দিয়েছিলাম। তোমরা রক সল্ট স্ট্রাকচারে দেখবে NaCl KCl দুটোরই স্ট্রাকচার সেম, সেখানে দেখবে আমি ইউনিট সেলে যদি একটা এজ কে আঁকি, এখানে ক্লোরাইড থাকে, এখানে সোডিয়াম থাকে আর এখানে ক্লোরাইড থাকে। তার মানে এই পুরোটা যদি এ হয়, এর মধ্যে কারা কারা থাকে জানো, সোডিয়ামের দুটো রেডিয়াস আর ক্লোরাইডেরও দুটো রেডিয়াস। তাই আমরা বলতে পারি A = 2Na+ প্লাস 2RCl-। সে পটাশিয়ামের ক্ষেত্রেও একই কথা ট্রু। আমি এই জিনিসটা যদি এখানে পুট করি তার মানে আমাকে বের করতে হচ্ছে 2K+ প্লাস 2Cl- ডিভাইডেড বাই 2RNA+ প্লাস 2RCl-। আমরা যদি 2 কমন নিয়ে কেটে দিই, আলটিমেটলি আমার চাই রেডিয়াস অফ পটাশিয়াম আয়ন, রেডিয়াস অফ ক্লোরাইড আয়ন ডিভাইডেড বাই রেডিয়াস অফ সোডিয়াম আয়ন প্লাস রেডিয়াস অফ Cl- আয়ন। দেখো তো এইটুকু বুঝতে পারলে কিনা, এই জিনিসটা আমাকে বের করতে হবে, এইটুকু আমি আগে বুঝি, তারপরে আমি প্রসেসে আসছি। তোমরা এইটুকু জায়গা ফোকাস করো, বুঝলে কিনা এইটুকু সেটা আমাকে বলো আগে। সবার হয়েছে এটা? আচ্ছা হিমানি বলছে আরেকবার বলতে বলছে। আচ্ছা দেখো আমাকে তো KCl আর NaCl এর এজ লেন্থের রেশিও করতে বলছে। আমরা এজ লেন্থের মধ্যে দেখলাম যেহেতু রক সল্ট স্ট্রাকচার, তাহলে সোডিয়াম মাঝখানে থাকছে, দুদিকে দুটো ক্লোরাইড থাকছে।
এবার এই সোডিয়ামের পুরো অ্যাটমের মধ্যে রেডিয়াস তো দুটো আছে, তাই লিখলাম দুখানা Na+। আর একটা ক্লোরাইডের রেডিয়াস, এই নিচেরটারও ক্লোরাইডের রেডিয়াস, তার মানে দুটো ক্লোরাইডের রেডিয়াস। এখান থেকে যদি 2 কমন নিই আমরা, তাহলে 2r Na+ প্লাস 2 কমন নিয়েছি RCl-, তাদের রেশিও, ওই জন্য আলটিমেটলি K প্লাস Cl মাইনাস বাই Na প্লাস Cl মাইনাস, এদের রেশিওটা করতে পারলেই উত্তরটা হয়ে যাবে। এবার কি করে করবো তাকাও। তোমরা এই ইকুয়েশনটা বোথ সাইডে 1 প্লাস করো। চলো 1 প্লাস করো, সবাই আমার সাথে সাথে করো। দেখো 1 প্লাস করলে কি হবে, RCl মাইনাস কে ডানে নিয়ে যাই, যেভাবে অঙ্ক করতে হয়। আমি উপরে একবারে লিখবো RNA প্লাস প্লাস RCl মাইনাস ডিভাইডেড বাই RCl মাইনাস ইকুয়ালস টু, এদিকে থাকলো 1.5। এবার এই জিনিসটাকে ডানে নিয়ে চলে আসি, তাহলে আলটিমেটলি পেলাম RNA প্লাস প্লাস RCl মাইনাস, এটা মানে 1.5 ইন্টু Cl মাইনাস। এটা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখো, হলো? এবার আরেকটা কাজ বাকি আছে। কি কাজ? আমরা এটাকে মুছে দিই মনে মনে। তুমি বলো তো, আমি যদি এই ইকুয়েশনটাকে এই ইকুয়েশন দিয়ে ডিভাইড করি, ভালো করে বোঝো কি করতে যাচ্ছি। দেখো, আমি RNA প্লাস বাই RCl মাইনাস একে ডিভাইড করতে যাচ্ছি RNA প্লাস বাই RK প্লাস দিয়ে ডিভাইড করছি। তাহলে Na প্লাস ক্যান্সেল হবে, এটা ওপরে গিয়ে পড়ে থাকবে RK প্লাস বাই RCl মাইনাস, এটা ইকুয়ালস টু 0.5 বাই 0.7। এই ইকুয়েশনটারও যদি আমি দুপাশে এবার 1 প্লাস করি, তাহলে ঠিক এই রকমের একটা রিলেশন আমরা পাবো। এখানে যেমন Na প্লাস Cl মাইনাস এর একটা রেশিও পেয়েছি, সাম আপ পেয়েছি, এখান থেকে আমি পাবো একবারে করবে RK প্লাস প্লাস RCl মাইনাস ইকুয়ালস টু, এখান থেকেও সামথিং পাবো। এইটাকে ইকুয়েশন নাম্বার 2 দেব, এরপরে 2 ডিভাইডেড বাই 1, তাহলেই তোমার কাজ শেষ। লম্বা প্রসেস, বুঝতে পারলে কিনা বলো? আমি ওয়েট করবো এটার জন্য। এটা কঠিন অঙ্ক ছিল, বড় প্রসেস ছিল। কেউ বুঝতে না পারলে সে আমাকে বলো যে না বোঝা গেল না। আর বুঝতে পারলে 2 ঠিক আছে। নাম্বার ইকুয়েশন কোনটা? 2 নম্বর ইকুয়েশনে যে এখান থেকে যেটা পাবো, এই যে এই জায়গা থেকে যেটা পাবো, সেটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দেব। এখান থেকে আমি RK প্লাস প্লাস RCl মাইনাস ইকুয়ালস টু একই রকমের একটা রিলেশন পাবো, সেটাকে 2 নম্বর ইকুয়েশন বলছি। লাস্টে 2 নম্বরকে ডিভাইড করব বাই 1, তাতে আমার ফাইনালি এই জিনিসটা বেরিয়ে যাবে। Cl মাইনাস ডানে কেটে যাবে, তো অ্যান্সার বেরিয়ে আসবে। এইটুকুটা যদি একবার ছবি তুলে নিতে পারো বা খাতায় নোট করতে পারো, বাড়িতে তারপর ভাবতে থাকো না, একটু না একটু তো বুদ্ধি বেরোবেই। এই বুঝেছি? আচ্ছা, অনহিতা বুঝেছো? ওকে, আমি তাহলে এটা মুছেই দিলাম। আমি লাস্ট প্রবলেম তোমরা বলেছো আমাকে 20, আমি 20টা বলে দিচ্ছি এখন। 1 মিনিট। দেখো 20 নম্বরটা, এই 20 নম্বর প্রবলেমটা আমাদের আগেও করা, এটা বইয়ের প্রশ্ন, অনেকবারই করেছি আমি, আরেকবার বলে দিচ্ছি। দেখো কি হচ্ছে, বলছে AgCl is doped with 10 to the power minus 5, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আসে অনেকবার এসছে। AgCl is doped with 10 to the power minus 5 mole percentage of cadmium chloride. Concentration of cation vacancies is, মানেটা কি জানো? মনে করো আমার কাছে Ag প্লাস এর একটা ল্যাটিস আছে, তাহলে ল্যাটিসটা কেমন, প্লাস মাইনাস অল্টার করে করে প্লাস মাইনাসটা আছে, ক্যাটায়ন অ্যানায়ন এরকম ভাবে অল্টার করে করে চলছে। ওকে, এবার এর মধ্যে যদি আমরা একটা ক্যাডমিয়াম 2+ কে ডোপ করাই, তাহলে চার্জ ব্যালেন্সিং এর জন্য খুব মনোযোগ দিয়ে শোনো, ক্যাডমিয়াম যেহেতু নিজে 2+, ও একটা ক্যাডমিয়াম ঢোকালে দুটো পজিটিভ বেড়ে গেল, ও তখন সিস্টেম থেকে দুখানা সিলভারকে রিমুভ করিয়ে দেবে। তার মানে পজিটিভ এখান থেকে একটা বেরিয়ে গেল, পজিটিভ এখান থেকে একটা বেরিয়ে গেল। একটা ক্যাডমিয়ামের জন্য আমরা দুটো সিলভারকে সিস্টেম থেকে বাইরে বের করলাম,
কেন দুটো বের করলাম বুঝলে? চার্জ ব্যালেন্সিং এর জন্য। ক্যাডমিয়াম যেহেতু একাই ডাবল ক্লাস, ও তাই দুটো সিলভারকে সিস্টেম থেকে বাইরে বের করবে। তার মানে ভ্যাকেন্সি ক্রিয়েট হয়ে গেল কটা? দুটো। তার মধ্যে একটাতে গিয়ে ক্যাডমিয়াম বসে পড়বে আর একটা ভ্যাকেন্সি থেকে যাবে। অর্থাৎ যতগুলো ক্যাডমিয়াম ঢুকিয়েছো ততগুলো ক্যাটায়ন ভ্যাকেন্সি ক্রিয়েট হবে। এবার মোল পার্সেন্টেজ মানেটা বোঝাই। 10⁻⁻5 মোল পার্সেন্টেজ মানে এটা ইন্টু 1/100 পার্সেন্টেজে কনভার্ট করলাম, অর্থাৎ 10⁻⁻7 মোল ভ্যাকেন্সি ক্রিয়েট হলো। এখানে ওরা সংখ্যায় জানতে চেয়েছে। মোলকে সংখ্যায় প্রকাশ করতে গেলে লাস্ট কাজ অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করব, 6.023 10⁻23। তাতে যা দাঁড়াবে ওটাই তোমার উত্তর। বোঝা গেল কিনা বলো এবার। প্রবলেমটা প্রথম দাঁড়ায় ক্যাটায়ন ভ্যাকেন্সি মানে কি, কেন ক্যাটায়ন ভ্যাকেন্সি ক্রিয়েট হবে এটা বোঝাটাই প্রবলেম। আমি তোমাদের ডিসকাস করে দিলাম, একটা ক্যাডমিয়াম ডোপ করলে ক্যাডমিয়াম যেহেতু বাই পজিটিভ, ও দুটো ক্যাটায়নকে এখান থেকে রিমুভ করিয়ে দেবে, তাহলে ভ্যাকেন্সি ক্রিয়েট হয়ে গেল দুটো। তার মধ্যে একটাতে গিয়ে ক্যাডমিয়াম বসবে, ও আর ভ্যাকেন্ট রইলো না, ভ্যাকেন্সি আর পড়ে থাকলো একটা। অর্থাৎ যতগুলো ক্যাডমিয়াম দেবো ততগুলো ভ্যাকেন্সি ক্রিয়েট হবে। এখানে বলা আছে 10⁻⁻5 মোল পার্সেন্টেজ। মোল পার্সেন্টেজকে মোলে করো, তাহলে 10⁻⁻5 কে ইন্টু 1/100 -7 হয়ে গেল। এটা মোলস, মোলস কে সংখ্যা করো, অ্যাভোগাড্রো দিয়ে মাল্টিপ্লাই করো, ব্যাস অ্যান্সার বেরিয়ে আসবে। তো এই পিডিএফটা আশা করি এবার তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে, বাকিগুলো তো পেরেই গেছো। যদি উত্তর জানতে চাও তাহলে আমি বাকি অ্যান্সার গুলো একবার বলে দিতে পারি, তাহলে বাড়িতে একবার মিলিয়ে দেখা যেতে পারে যে কোনটা কার সঠিক হলো কার ভুল হলো। আর যদি বলো না বাকিগুলো কনফিডেন্ট আছি লাগবে না অ্যান্সার, তাহলে ছেড়ে দিচ্ছি, নেক্সট পিডিএফ এ যাবো। তাহলে যা বলবে তাই। স্যার কি বলছো, দুটো ভ্যাকেন্সির জন্য দুটো দিয়ে মাল্টিপ্লাই করতে হবে না? না 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 না, দুটো ভ্যাকেন্সি তো হলো না। একটা ভ্যাকেন্সিতে যে ক্যাডমিয়াম বসে গেল গিয়ে, ওই জায়গাটা তো আর ফাঁকা নয়, তাই ওটা আর ভ্যাকেন্সি নয়, আর একটাই ভ্যাকেন্সি থাকবে। যদি আমরা এরকম করতাম, সাপোজ অ্যালুমিনিয়াম 3+ দিয়ে ডোপ করতাম, তখন কি হতো? একটা অ্যালুমিনিয়ামের জন্য অ্যালুমিনিয়াম 3+, তিনটে সিলভার বাইরে বেরিয়ে যেত, তাদের মধ্যে তার মানে তিনটে ফাঁকা জায়গা হতো, একটাতে গিয়ে অ্যালুমিনিয়াম বসতো, বাকি দুটো ভ্যাকেন্সি ক্রিয়েট হতো। তখন ডাবল ভ্যাকেন্সি ধরতাম, যতগুলো অ্যালুমিনিয়াম ডোপ করব ভ্যাকেন্সি ক্রিয়েট হবে তার ডবল। এক্ষেত্রে কিন্তু তা নয়, এক্ষেত্রে সেম। আচ্ছা, আরাত্রিকা বলছি এমসিকিউ অ্যান্সার গুলো বলতে, আমি এমসিকিউ অ্যান্সার গুলো একবার বলে দিচ্ছি, তোমরা আমার সাথে সাথে লিখে ফেলো। 1-এর সি, 2-এর সি, 3-এর সি, ফটাফট লিখছি কিন্তু, 4-এর ডি, 5-এর সি, 6-এর এ, 7-এর সি, 8-এর সি, 9-এর বি, 10-এর বি, 11ডি, 12ডি, 13বি, 14সি, 15এ, এদিকে লিখছি, 16বি, 17সি, 18সি, 19সি, 20ডি। এইবার উত্তরগুলো তোমরা মিলিয়ে দিও, লেখা হলে ডান বলবে, আমি মুছবো। ডান, ওকে ওকে ফাইন, ঠিক আছে, তাহলে আমি এটা মুছে দিলাম। আমি নেক্সট পেজ ওপেন করি, জাস্ট মিনিট। চলো, এই হলো এবার আমার নেক্সট প্রবলেম শিট। আচ্ছা, এবার নেক্সট প্রবলেমটা, এই যে সেটটা, আগে আমাকে বলে দাও এই সেটটা তোমাদের কোনটা কোনটা ডাউট আছে। চলো সেটটা বলো কোনটা কোনটা ডাউট আছে, আমি আগে সেটা জেনে নিই কোনটা কোনটা ডাউট, তারপরে আমরা ধরছি। আর থেকে বলছে টেট্রাহেড্রাল ভয়েডস এর রেডিয়াস কিভাবে বের করব। দেখো টেট্রাহেড্রাল ভয়েডস এর প্রবলেম দেখো আমি করে দিচ্ছি। আচ্ছা, অনহিতা বলছে 4, 1 মিনিট দাঁড়াও, আমি প্রবলেমগুলো নোট করি ফার্স্ট। আচ্ছা, একজন বলল 4, 2, 18, 21, 3, 20। ওকে, আর কিছু? যে কটা বলেছো এ কটা নোট করে নিয়েছি, আর কোনোটা ডাউট আছে?
নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এগুলো দিয়ে স্টার্ট করি, তারপর আসছি। প্রথমে 2 আসি। দেখো 2 নম্বরটা যাই ফার্স্ট। আচ্ছা, আরেকজন বললো 10 নম্বরটা প্রবলেম আছে। ঠিক আছে, 10 নম্বরটা করছি। 10 10 টাকা। আচ্ছা, প্রথমে যাব আমরা কোনটা বললেন 2 নম্বরে। দেখো 2 নম্বরটা পড়ি। 2 নম্বরটা বলছে an element যার atomic weight 50 crystallizes in FCC lattice with age length 0.5 nanometer. What is the density of unit cell if it contains 0.25% Schottky defect? একটা কাজ করো, তোমরা ফার্স্ট ডেনসিটি বলা আছে তো, তোমরা প্রথমে ডেনসিটি ফর্মুলাটা অ্যাপ্লাই করো যে নর্মাল ডেনসিটি কি হতে পারে। ডেনসিটির ফর্মুলা z ইন্টু m বাই a কিউব ইন্টু n0, এটা ডেনসিটি ফর্মুলা। আমরা ডেনসিটি ফর্মুলাটা অ্যাপ্লাই করে বের করে ফেলি। এফসিসি ল্যাটিস যেহেতু বলা, z কে 4 পুট করব, অ্যাটমিক ওয়েট 50 বলা, m এর জায়গায় 50 ডিভাইডেড বাই a কিউব 0.5 ন্যানোমিটার আছে। এই ন্যানোমিটারকে সেন্টিমিটারে কনভার্ট করে দেখাও, 0.5 কে সেন্টিমিটারে কনভার্ট করো, চলো অ্যান্সার দাও। 10 to the power minus 7. 10 to the power minus 7 সেন্টিমিটার, গুড। 10 to the power minus 7 তাকে আমরা হোল কিউব করলাম, আর n0 মানে অ্যাভোগাড্রো নাম্বার বসিয়ে দাও 6.023 10 to the power 23। এটা কেন এবার অ্যাভোগাড্রো বসাতে পারলাম, কারণ এটাকে আমি অ্যাটমিক ওয়েট বসিয়েছি। এটা করলে তোমার সিস্টেমটা ডেনসিটি বেরোবে। অ্যান্সার এটাই হতো যদি না সিস্টেমটার মধ্যে কোনো ডিফেক্ট থাকতো। প্রবলেম একটাই, বলা আছে সিস্টেমটার মধ্যে 0.25% স্কটকি ডিফেক্ট আছে। স্কটকি ডিফেক্টের জন্য বলো তো ডেনসিটি ডিক্রিজ করে নাকি ডেনসিটি রিমেইন সেম, এটাকে আমাকে বলো। ডিফেক্টস আমরা 2 রকম পড়িয়েছিলাম নন স্টয়চিওমেট্রিকটা, একটা স্কটকি পড়িয়েছিলাম আর একটা ফ্র্যাঙ্কেল পড়িয়েছিলাম। কেউ বলতে পারবে স্কটকিতে ডেনসিটি ডিক্রিজ না রিমেইন সেম? দুজন উত্তর দিয়েছে, 3 জন দিয়েছে উত্তর। এরা বলছে ডিক্রিজ করে। যেহেতু ডিক্রিজ করে তাহলে ডেনসিটি এটা থাকবে না, ডেনসিটি ডিক্রিজ করে যাবে। কতখানি ডিক্রিজ করবে? 0.25% ডিক্রিজ করবে। তাহলে আফটার ডিফেক্টস বা ডিফেক্টস কে যদি কনসিডার করি তাহলে বাকি কতটা ডেনসিটি হবে? 0.25% যদি বাদ দাও তাহলে বাকি কতটা ডিফেক্ট থাকবে বলতো? দুটো কাজ করতে পারো। এক, এটাকে তুমি 0.25% দিয়ে মাল্টিপ্লাই করবে, তার মানে 0.25 ইন্টু 1/100, এটা এই পরিমাণ ডেনসিটি ডিক্রিজ করে যাবে। এখান থেকে ডি এর যা ভ্যালুটা বেরোবে আর তাকে 0.25% দিয়ে গুণ করে যা হবে তাদেরকে যদি মাইনাস করো তবে অ্যাকচুয়াল ডেনসিটি পাবো। কথাটা বুঝতে পারলাম কি? বা যদি এত জটিলে না যেতে চাও তাহলে 100 থেকে তুমি যদি 0.25 কে বাদ দাও, যেটা পড়ে থাকবে তা দিয়ে যদি ওকে ডিরেক্ট গুণ করো তাহলেও তোমার অ্যান্সার বেরোবে। কথাটা বুঝলে কি? সোজা কথা, 0.25% ডেনসিটিকে কমাও, কমিয়ে যা পড়ে থাকে সেটা ওর অ্যাকচুয়াল ডেনসিটি। ব্যাস, এবার বাকিটা বাড়িতে করতে থাকো, আশা করি পেয়ে যাবে এবার। আচ্ছা, 2 এর পরে আমি যাব 3। আমি এটা মুছে দিলাম কিন্তু, হ্যাঁ। 3 এ আসি। 3টাও স্টার্ট দাও, 3টা ইম্পর্টেন্ট প্রশ্ন, বুঝি আগে। দেখো, number of formula units in the crystal of NaCl, ZnS and MgO, MgO আবার রেডিয়াস রেশিও দেয়া আছে, which will have the ratio। আমি তোমাদের ফর্মুলা ইউনিটস মানেটা বোঝাই। মনে করো NaCl এ আসি, তোমরা বলো তো NaCl এর স্ট্রাকচারে Cl- এর অ্যারেঞ্জমেন্টটা কেমন ছিল? রিপ্লাই করো তো, Cl- এর অ্যারেঞ্জমেন্ট কেমন ছিল? FCC, BCC কি ছিল? রিপ্লাই করো, FCC। গুড। Cl- এ যদি FCC হয় তাহলে Cl- এর সংখ্যা কত? চলো সংখ্যা বলো, Cl- এর সংখ্যা কত? 4। Cl- এর 4। আবার Na+ এরও যদি সংখ্যা কাউন্ট করি, Na+ এরও সংখ্যা আমরা 4ই পাবো। তাহলে NaCl এ ইউনিট অ্যাজ এ হোল আমরা যদি বলি একটা ইউনিট সেলে NaCl এর মলিকিউলস কত, তোমাদের অ্যান্সার হবে 4। তোমরা কিন্তু কেউ 8 বলবে না, এই জায়গাটা ভালো করে বোঝো। আমি NaCl এর সংখ্যা জানতে চাইছি একটা ইউনিট সেলে। ক্লোরাইড যদি 4টে হয়, সোডিয়াম যদি 4টে হয়, তাহলে NaCl এর মলিকিউলস 4টেই হবে।
এই যে সংখ্যাটা এটা হচ্ছে ওর ফর্মুলা ইউনিট, মানে অ্যাজ এ হোল মলিকিউলসটা কটা আছে, 4টা আছে। এবার আমরা চলে যাই জেডএনএস এর স্ট্রাকচারে। জেডএনএস এর স্ট্রাকচারও আজকে ডিসকাস করলাম। সেখানে S2 এর থাকে এফসিসি অ্যারেঞ্জমেন্ট, তার মানে S2 আছে 4টে। জিঙ্ক অকুপাই করে হাফ অফ দ্য টিডি ভয়েডস, তাহলে জিঙ্কের সংখ্যাও 4টে। অ্যাজ এ হোল জেডএনএস এই মলিকিউলও 4টাই, এটা ওর ফর্মুলা ইউনিট পার ইউনিট সেল। এবার চলে যাই এমজিও তে। তাহলে সামারি দেখো, সোডিয়াম ক্লোরাইড 4টা পেয়েছি, জেডএনএস 4টা পেয়েছি। এখন পড়ে থাকলো ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইড দেখাই, তাকাও। ম্যাগনেসিয়াম অক্সাইডের স্ট্রাকচার কিন্তু আমি নিজেও জানি না কি স্ট্রাকচার, শুধু গেস করতে পারছি। রেডিয়াস রেশিও ভ্যালুটার দিকে তাকাও, আর প্লাস আর মাইনাস অ্যাটায়ন বাই অ্যানায়ন এর ভ্যালুটা 0.5 আছে। কেউ বলো তো 0.5 দেখে এটা কত কোঅর্ডিনেশন নাম্বারকে ইন্ডিকেট করে, দেখে তো বলতে পারো কিনা। ও কোঅর্ডিনেশন নাম্বার কত, একজন উত্তর দিয়ে দিয়েছে, দুজন দিয়ে দিয়েছে কোঅর্ডিনেশন নাম্বার 6 কে। কেন? কারণ এই ভ্যালুটা 0.414 থেকে 0.732 এর মধ্যে পড়ছে, কোঅর্ডিনেশন নাম্বার 6। 6 মানেই NaCl টাইপ স্ট্রাকচার, ঠিক? তাহলে এরও ফর্মুলা ইউনিট যদি লিখতে চাও 4 লিখবো, তাহলে অ্যান্সার হবে 4, আরেকজনেরও 4, আরেকজনেরও 4, অ্যান্সার 4:4:4। বলো বুঝলে কিনা এবার? অ্যান্সার এই কারণে দাঁড়ালো 4:4:4। বুঝেছো অ্যান্সারটা? একটু রিপ্লাই করো যে 3 নম্বরটা বোঝা গেল কিনা। খুব কঠিন ছিল না 3 নম্বরটা, আমি মুছে দিলাম। 3-এর পরে তোমরা বলেছো 10। শোনো, 10 নম্বরের অ্যান্সার না, এগুলো থিওরিটিক্যাল কোশ্চেন, তো মুখস্থ করতে হবে, বুঝেছো? আমি যেমন ফেরো ইলেকট্রিসিটি মুখস্থ করতে হবে, কোন সিস্টেম কোন ল্যাটিস ফেরো দেখায়। আমি অ্যান্সারটা বলে দেবো, তোমরা যেটা যেটা থিওরিটিক্যাল কোশ্চেন ওটা মুখস্থ করে নেবে। যেগুলো বোঝাতে হবে নিউমেরিক্যাল প্রবলেমস আমি ওগুলো বলে দিচ্ছি, বাকিটা মুখস্থ করে নেবে। ওকে, আমি 10টা ওই কারণে স্কিপ করলাম, 10টা আমি অ্যান্সার বলে দিচ্ছি একটু বাদই। 18তে যাচ্ছি, নেক্সট 18তে যাও, চলো দেখো 18তে যাই। আচ্ছা দেখো, 18 অ্যাসারশন রিজন। যদি অ্যাসারশন রিজন করতে চাও তাহলে করতে পারো, আমি তো সাজেস্ট করব করে রাখা উচিত। তোমরা কি অ্যাসারশন রিজন করবে না করবে না? তোমাদের হয়তোবা এই মুহূর্তে পরীক্ষাতে হয়তো ডিরেক্ট দেখছো লাগছে না, কিন্তু লাগতেও পারে কোনো না কোনোদিন। মানে গ্যারান্টি দিয়ে বলা যায় না যে আমাদের ক্ষেত্রে অ্যাসারশন রিজন আসবেই না। তোমাদের সময় হয়তো দেখা গেল পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ করে দিল, অ্যাসারশন রিজন করতে হচ্ছে। আচ্ছা, অ্যাসারশন রিজন করার আগে এই জায়গাটা ভালো করে আগে পড়ো, না পড়লে অ্যাসারশন রিজনে হাত দেওয়াই যাবে না। আচ্ছা, আমি তোমাদের 1 মিনিট সময় দিলাম, তোমরা এই 4টা অপশন একটু পড়ে নাও তো, ABCD তে কি বলা আছে। 1 মিনিট সময় দিলাম, করো। হয়ে গেলে ডান বলবে, তারপর আমি করবো। ওকে, দেব্রু অ্যাকচুয়ালি কি অ্যাসারশন রিজন হয়তো এখন লাগবে না, কিন্তু কে বলতে পারে তোমাদের সময় প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ করে অ্যাসারশন রিজন দিয়ে দিল, বা নাও দিক। আমার পড়লে কনসেপ্ট যেটা জেনারেট হবে সেটা অন্য কোথাও কাজে লাগবে না, তার নিশ্চয়তা দেওয়া যায়? তো কোশ্চেন আছে, করে নেব। বা যদি নেহার কেউ মনে করেন আমি করবোই না, সে করবে না, কোনো অসুবিধা নেই। আমি এই 3টা পড়ছি, দেখো। বলছে প্রেজেন্স অফ এ লার্জ নাম্বার অফ স্কটকি ডিফেক্টস in NaCl lowers its density। আচ্ছা বলো তো এই কথাটা ট্রু নাকি ফলস? কথাটা মানেটা বোঝাই। NaCl এর ল্যাটিসের মধ্যে হিউজ অ্যামাউন্ট স্কটকি ডিফেক্টস আছে, সেই কারণে ওর ডেনসিটিটা কম। বলো ট্রু না ফলস? স্কটকি ডিফেক্টস হলে তো ডেনসিটি কমে, অবভিয়াসলি কথাটা ট্রু। তার মানে অ্যাসারশন ট্রু। ওকে, বিতে যাও, রিজনে যাও। In NaCl, there are approximately 10 to the power 6 Schottky pairs per cc at room temperature. Actually কি এই তথ্যটা, এটা একটা ইনফরমেটিভ কোশ্চেন। এটা এটা তোমরা জানো না, আমি জানিয়ে দিই। এই কথাটা ঠিক যে ওর পার সিসিতে এতগুলো স্কটকি ডিফেক্টস আছে, এটা ঠিক কথা। কিন্তু দেখো, অ্যাসারশনটাও ট্রু, রিজনটাও ট্রু, কিন্তু এই রিজনটা কিন্তু অ্যাসারশনের সঠিক এক্সপ্লেনেশন না। পার সিসিতে 10 to the power 6টা ডিফেক্টস আছে, এটা ওর এই স্টেটমেন্টের সঠিক এক্সপ্লেনেশন না।
যদি এরকম হয় যে অ্যাসারশনটাও ট্রু, রিজনটাও ট্রু, কিন্তু রিজনটা অ্যাসারশনের সঠিক এক্সপ্লেনেশন না, সেক্ষেত্রে অ্যান্সার অপশন লিখতে হয় বি। যদি রিজনটা ওর সঠিক এক্সপ্লেনেশন হতো তবে আমি অ্যান্সার লিখতাম এ। এই যে এই জায়গাতে না সেই কথাগুলোই বলা আছে, ওই জন্য এটা আমি ভালো করে পড়ে নিতে বললাম। তাহলে এটার অ্যান্সার তোমরা বি দেবে, কারণ দুটোই ট্রু, বাট রিজন ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ অ্যাসারশন, তার জন্য অ্যান্সার বি দিলাম। বোঝা গেছে? আচ্ছা, আমি লাস্ট কোশ্চেনে যাব, তোমাদের 20 নাম্বার কোশ্চেনটা লাস্ট কোশ্চেন তোমাদের। ওকে, দেখো 20 ইদানিং আসছে পরীক্ষাতে, মেইনসে দেয়, এটাকে নিউমেরিক্যাল ভ্যালু টাইপ বলে। কোশ্চেনটা পড়ে তোমাকে অ্যান্সারটা লিখতে হবে, সঠিক অ্যান্সার কি। মোদ্দা কথা অঙ্ক দেয় জেনারেল ক্ষেত্রে, অঙ্কটার উত্তর তোমাকে করতে হবে। ওকে, আচ্ছা অঙ্কটা আমরা পড়ি একবার, দেখো কি বলছে, তারপর তোমরা ট্রাই করবে, না পারলে আমি করবো। A crystalline solid of a pure substance has face-centered cubic structure with edge length দিয়ে দেয়া আছে, আমি লিখে ফেলি। A equals to দেয়া আছে 400 picometer. If density of the substance in the crystal is 8, D বলা আছে 8 gram per cc, the number of atoms present in 256 gram of the crystal. এই অঙ্কটা খুব সহজ অঙ্ক। কেন খুব সহজ জানো? এখানে বলে দিয়েছে 256 গ্রামের মধ্যে কতগুলো অ্যাটমস আছে, সেই সংখ্যাটা, এটা সংখ্যাটা বলে দিয়েছে m ইন্টু 10⁻24। এখান থেকে n এর ভ্যালু বের করতে বলছে। তোমরা কি করবে, শর্টকাট নিয়ম বলি, আমরা ডেনসিটি যে ফর্মুলাটা জানি সেটা ডিরেক্ট অ্যাপ্লাই করব। চলো অ্যাপ্লাই করি ডেনসিটি ফর্মুলা। সো a equals to z into m by a cube into n0। n0 টা n0 নয়, n টা বসাবো যা দিয়ে দেয়া আছে, n into 10⁻24। ভ্যালুগুলো পুট করি এবার। এর ভ্যালু, ওহো এটা d, সরি d এর ভ্যালু পুট করো 8। z কি পুট করা যায় দেখি, এফসিসি বলেই দিয়েছে, চলো z 4 পুট করি। m বসাবো 256 গ্রাম, যত গ্রামের মধ্যে ওরা বের করতে বলেছে সেটাই আমি m বসাবো, বাই a কিউবটা চেঞ্জ করে দাও, পিকোমিটার টু সেন্টিমিটার, সিসি আছে মানে এটাকে সেন্টিমিটার করো, করে এটা এখানে বসাবে, 400 ইন্টু সেন্টিমিটারের কনভার্সনটা বসাও, ইন্টু এটা বসিয়ে দাও, সলভ করো, ইজিলি n এর মানটা এখান থেকে বেরিয়ে যাবে, ব্যাস আর কিচ্ছু করার দরকার নেই। ওকে, তাহলে প্রবলেমের শীটটা বাকিটা সলভ করবে, আমি তোমাদেরকে বাকি কোশ্চেনের উত্তরটা বলে দিচ্ছি। চলো বাকি কোশ্চেনগুলোর উত্তরটা লিখে নাও, তারপরে নিজের বাড়িতে মিলিয়ে দেখিয়ে দিও। ওকে, না লেখো, এখানে কিন্তু অনেক রকমের আছে, হ্যাঁ মোর দ্যান আছে, তো সেগুলো সবই তোমরা বাড়িতে করবে। লেখো 1 এর বি, 2 এর বি, 3 এর বি, ওকে, 4 এর এ, 5 এর ডি, এ কটা সিঙ্গেল অপশন ছিল, 6 থেকে মাল্টিপল অপশন, মাল্টিপল লিখে দিচ্ছি, 6 এর অ্যান্সার সি ডি, 7 এর বি সি, 8 এর সি ডি। ওকে, এটুকু লিখে নাও, লিখে নেওয়া হলে বলো, আমি তারপর বলছি, ডান বলবে তারপর বলবো আবার। ডান, ওকে। 9 আসো, 9 এর এ বি ডি, 9 3টে উত্তর, 10 এর এ বি সি, 11 বি, 12 এ, 13 ডি, 14 এ, ওকে, 15 ডি, 16 ডি, 17 এ, 18 বি, 19 নিউমেরিক্যাল ভ্যালু ছিল, 19 এর অ্যান্সার দেখবে এরকম লেখা থাকবে, এরকম আসবে তোমাদের 5.234, এটা 19 এর অ্যান্সার। আর 20 যেটা, 20 আমি ওপরে লিখে দিলাম, 20 এর অ্যান্সার বেরোবে 2, 20 এর অ্যান্সার 2। চলো একট সবগুলো হলে ডান বলো। হ্যাঁ লেখা হয়েছে সবার? ওকে, তো আমি আগে ভিডিওটা অফ করে নিই, ভিডিওটা অফ মানে রেকর্ডিংটা স্টপ করি, তারপর কথা বলি তোমাদের সাথে।